আবারও স্বাগত, দেখছেন স্টার টুডে। দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে বিষয়ে আসতে চাই, বিভিন্ন ফোরাম থেকে প্রস্তাবিত বাজেটের উপরে রেসপন্স দেওয়া হচ্ছে, বাজেট নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বাজেটের বিভিন্ন চ্যালেঞ্জের কথা চলে আসছে। আপনাদের পক্ষ থেকে কেমন চ্যালেঞ্জ দেখছেন, অর্থাৎ সিপিডি বাজেটটাকে কিভাবে দেখছে? একটা বড় বিষয় তো সবাই আমরা বলেছি যে যেই সময়ে বাজেটটা দেওয়া হলো এইটা অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং টাইম। এইটা আমার মনে হয় যে যারা বাজেট প্রণয়নে ছিলেন সরকার পক্ষের, এইটা তারা জানেন এবং তাদের খুবই চিন্তার জায়গা এটা নিশ্চয়ই ছিল যে একটা বড় নির্বাচনী প্রতিশ্রুতির দিয়ে এই সরকার এসছে, সেইটার একটা ছাপ রাখার প্রচেষ্টা এই বাজেট আমরা দেখেছি। আমাদের জন্য মেজর কনসার্নের একটা জায়গা ছিল হলো যে বাজেটটা যেভাবে তৈরি হয়েছে, এই বাজেটের আর্থিক কাঠামোটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়। কেন মনে হয়? কারণ হলো যে আসলে সংশোধিত বাজেটটা ঠিকমতো করা হয়নি। অর্থাৎ এই চলমান অর্থবছর যেটা 30 জুন শেষ হবে, সেইটার যে বাজেটটা সংশোধন করা হলো এটা বাস্তবতার সাথে যুক্তিযুক্তভাবে করা হয়নি। ফলে যেই রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বা ব্যয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এখানে একটা অভূতপূর্ব একটা উন্নতি আসলে করতে হবে আগামী বছরে। যেমন আমি মনে করি যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেটা আছে এইটা অর্জন করতে গেলে অন্ততপক্ষে 42% প্রবৃদ্ধির দরকার হবে। তো যদি সেই প্রবৃদ্ধি অর্জন না হয়, যেটা আমরা বাজেটের আগেও বলেছি, কারণ আর্থিক কাঠামো মোটামুটি একটা চিত্র পাওয়া গেছিল, যে যদি এই প্রবৃদ্ধি অর্জন করতে না পারে তাহলে কাটছাঁটটা কোথায় হবে, এটা হলো একটা বড় জায়গা। এবং সেই কাটছাঁটটা দিন শেষে আমরা দেখেছি আগের অভিজ্ঞতা থেকে যে এটার আমাদের যেটা আবর্তক ব্যয় আছে, অপারেটিং এক্সপেন্ডিচার আমরা বলি, সেইখানে খুব বেশি খরচ কমানোর জায়গা অতটা থাকে না। আছে কিছুটা, কিন্তু অতখানি থাকে না। সেইটা অনেক বেশি আকারে হয়তো যেটা প্রস্তাবনা করা হয়েছে তার কাছাকাছি থাকবে। মূল কাটছাঁটটা হবে হলো উন্নয়ন ব্যয়। তো উন্নয়ন ব্যয় যখনই আপনার কাটছাঁটটা হবে, তখন এটা ওই আগের বাজেটের যেই চরিত্র ছিল সেই রকম একটা চরিত্রের কাছেই পৌঁছে যাওয়ার শঙ্কাটা রয়েছে। সুতরাং আমরা যেটা বলেছি সেটা হলো যে এই বাজেটের যদি বাস্তবায়ন আমরা দেখতে চাই, তাহলে বড় নিয়ামক হবে হলো রাজস্ব আদায় হবে কিনা। ফলে সেই জায়গাটা থেকেই তখন আমাদের ব্যয়ের জায়গাটা হবে। দ্বিতীয় জায়গাটা আছে হলো যে যেই ধরনের কর প্রস্তাবগুলো করা হয়েছে, তো কর প্রস্তাবগুলোতে একটা মোটা দাগে সবাই বলেছেন যে এটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এবং সেই লক্ষ্যে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আমাদের যে মধ্যমেয়াদী লক্ষ্যগুলো আছে, আমাদের এলডিসি থেকে উত্তরণ হচ্ছে, সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেশ কিছু করা হয়েছে। আর সেই অর্থে বড় আকারে মধ্যবিত্তরা করের ছাড় এই বছর পেতে যাচ্ছেন না। এইটা হলো বটম লাইন। যদি আমি এক কথায় বলি, যেই করমুক্ত আয়ের সীমাটা বাড়ানো হয়েছে, ন্যূনতম কর প্রদানের যেই হারটা, এটা যেহেতু 5% থেকে 10% নিয়ে যাওয়া হয়েছে, মধ্যবিত্ত যারা আছেন তারা এটার সুবিধা সেই অর্থে পাবেন না। এইটাই হলো বাস্তবতা। ফলে আমরা যেই আর একটা ছাপ দেখেছি সেটা হলো বেশ কিছু জায়গায় যেমন কর ছাড় এবং বা সেই জায়গাটাতে এক ধরনের অভিষ্ট দেখা গেছে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য কর প্রস্তাবনা দেখা গেছে। আবার অনেক জায়গায় বৈপরীত্য দেখা গেছে যে বেশ কিছু এমন নিয়ম করা হয়েছে যেটা থেকে আবার ওই করের প্রক্রিয়া আগের মতো হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, খুব স্পষ্টভাবে একটা পথনকশা থাকলে ভালো হতো বাজেটের সময়, যদি বাজেটের এটা কি বলবো, মাস্ট না, পোর্শন না যে এটা দিতেই হবে, কিন্তু থাকলে ভালো হতো। সেটা হলো কর আদায় প্রক্রিয়া বা সরকারের ব্যয়ের প্রক্রিয়ার ভেতরে কী ধরনের সংস্কার হবে। অর্থাৎ আমরা সরকারের যে বাজেট ব্যবস্থাপনা আছে, এই বাজেট ব্যবস্থাপনার সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুধু আগামী বছরের বাজেটের না, এই সরকারি যে 4-5টি বাজেটকে বাস্তবায়ন করবেন সেইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি ধারাবাহিকতার অংশ হিসেবে এটাকে দেখছি। সেই জায়গাটায় খুব সুস্পষ্ট পথ নকশা আসে নাই। হয়তো
4-5 বছরের জন্য তারা করের হারকে কোনো কোনো জায়গায় ব্যক্তি বা কোম্পানির ক্ষেত্রে ওনারা বলেছেন, কিন্তু সংস্কারটা প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে হবে সেই জায়গাটাতে সুস্পষ্ট একটা পথনকশা আমার মনে হয় যে সামনের দিনে আসা দরকার। এখানে আপনার কথা থেকে দুইটা বিষয় উঠে আসছে। মূলত প্রথমত সরকারের আমরা বিগত যে অর্থ বছরের বাজেটগুলো আমরা দেখি সেখানে সরকার বাজেট ঘাটতি ছিল এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে বিগত সময়ে। এবং এই ধারাবাহিকতা আপনি যেটা বললেন 42%-এরও বেশি প্রবৃদ্ধির প্রয়োজন হবে যদি এই প্রবৃদ্ধি আদায় না হয়, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এবার সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের বাজেটটা বেড়েছে, শিক্ষা খাত স্বাস্থ্য খাতেও বাজেটটা বেড়েছে। এইসব যদি পূরণ করতে হয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে বাজেটটা দিতে হবে। তো এখন অর্থের যোগানটা আসবে কিভাবে? যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন, যদি সরকার একটা রাজনৈতিক সরকারের একটা প্রতিশ্রুতি থাকে নির্বাচনের আগে, সেটা একটা বাস্তবায়নের তাগিদ তাদের থাকে। এখন বিষয়গুলো আসলে কি ঘটতে চলেছে সামনে? যদি যেটা আমি বললাম যে রাজস্ব আদায় না হলে তো অর্থের সংস্কারণ হবে না। এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এটা সরকারকে একেবারেই অ্যালাউ করবে না যে ঘাটতি যা রাখা হয়েছে, বাজেট ঘাটতি, সেই লিমিটটার থেকে আরও উপরে গিয়ে তাকে ঘাটতি করার কোনো সুযোগ নাই। আসলে সত্যিকার কথা হলো এটা। ইনফ্যাক্ট এই ঘাটতিরও একটা অংশ তো দেশীয় উৎস থেকে তিনি ঋণ নেবেন, ফলে ব্যাংকিং খাত থেকে মূলত ঋণটা আসবে। অন্য যেই অংশটা আছে যেটা বিদেশি ঋণের জায়গা, সেটাও কিন্তু প্রায় 45% মতো মোট ঘাটতির। তো সেইটাই কিন্তু আপনার যদি বাস্তবায়ন করতে হয়, তার দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা যেই বিদেশি ঋণটা নেই, এটা মূলত নেই হলো আমরা প্রকল্প বাস্তবায়নের জন্য। সুতরাং আপনি যদি রাজস্ব ঘাটতি হয়, তাহলে আপনার প্রকল্প বাস্তবায়নের জন্য যদি আপনি অর্থ সরবরাহ দেশীয় উৎস থেকে না করতে পারেন, তাহলে বিদেশি ঋণের ব্যবহার হওয়াটাও কিন্তু শঙ্কার মধ্যে পড়বে। দ্বিতীয় হলো যে আমার একটা অংশ হয়তো বিদেশি ঋণের আসবে হলো যেটাকে আমরা বলি বাজেটারি সাপোর্ট। এটা বিভিন্ন ধরনের যে বিশ্ব ব্যাংক, আইএমএফের মতন বা এডিবির মতন বিভিন্ন যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলো আছে, তাদের কাছ থেকে ঋণ করি। তো সেই ঋণটা আসে হলো যে আমাদের বাজেটারি সাপোর্টের ভিতরে কিছু নীতি উপরে আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ তারা বলবে যে আপনি অর্থনীতি পুনর্গঠনের জন্য তারা একটা ঋণ দিচ্ছেন। সো সেই পুনর্গঠন প্রক্রিয়ায় যেই সংস্কার কার্যক্রম আছে, সেইটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আবার সেই ঋণটা আসবে না। সুতরাং সেই কারণে আমি বললাম যে আপনার যেই বাজেটটা বাস্তবায়ন হবে, যেখানে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আমরা দেখেছি, যার মধ্যে আপনি বলছেন শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গায় বাজেট রাখা হয়েছে, একটা বড় থোক বরাদ্দ রাখা হয়েছে কারণ নতুন প্রকল্প নেওয়া হবে। সেই জায়গাটাতে যদি অর্থায়ন করতে হয়, তাহলে আমার রাজস্ব আদায়ও যেমন দরকার হবে, তেমনি একই সাথে আমার অর্থনৈতিক সংস্কারও করতে হবে। এখন আপনি বলছিলেন যে একটা সুনির্দিষ্ট পথরেখা বাজেটে দেখা যায়নি, কিন্তু অর্থমন্ত্রী বলছেন যে বাজেটের ভেতরেই তারা রোডম্যাপটা দিয়ে দিয়েছে। আসলে আপনারা সেই রোডম্যাপটা খুঁজে পেয়েছেন কিনা, এটা একটু ছোট করে। আংশিকভাবে আছে, আমি যেটা বললাম যে আংশিকভাবে আছে। দুভাবে আমি বলছি। একটা হলো যে করের হারগুলোকে ওনারা আগামী 4-5 বছরে, 3 বছর 4 বছরে কীরকম হবে এটা ওনারা বলেছেন, যেটা ইতিবাচক। এই ধরনের প্রেডিকশন দিলে আপনার যারা আমরা বিশেষ করে বিনিয়োগকারী যারা থাকেন, তারা একটা বুঝতে পারেন যে সামনের দিনে কর হারটা কেমন হচ্ছে। সুতরাং সেইটা আছে। যেই ধরনের বিভিন্ন কর পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলোতে সামনের দিনে যেটা আস্তে আস্তে আরও ওই দিকে আগাবেন, এই ধরনের কথাটা বোঝা যায়। ওই ইচ্ছাগুলো আছেন। অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতার ভিতরে বেশ কিছু জায়গাতে তাদের যেই আগ্রহের জায়গা, ইচ্ছার কথা বা তাদের যেই অভিলাষটা আছে অর্থনৈতিক সংস্কার করা, সেইটাকে উনি ব্যক্ত করেছেন, এটাতে কোনো সন্দেহ নাই। আমি যেটা বলছি সেটা হলো যে এই বাজেটের সংস্কারের যে পথরেখার কথা আমি বলছি, সেটাকে আমি বলছি মূলত কর্মপরিকল্পনার কথা। এখন আগের সরকারের করে যাওয়া কিছু কর্মপরিকল্পনা ছিল, এইটা যদি আমি সংস্কারের জায়গাতেও বলি, আপনি পিএফএমের জন্য যেটা আমাদের বাজেটারি ব্যবস্থাপনা আছে, সেই জায়গাটাতেও আপনার এক ধরনের পরিকল্পনা করে যাওয়া হয়েছিল। এখন সেইটাই এই সরকার গ্রহণ করছে কিনা, নাকি নতুন করে তৈরি করবেন, আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হওয়ার মানে কোনো অমূলক হবে না যে আমি বলি যে সরকার নতুন করে করবেন। কারণ দেখেন, আপনি আইএমএফেরও যেই চুক্তিটা ছিল, সেই চুক্তি থেকে
সরকার বেরিয়ে আসছেন, কারণ ওরা বলছেন যে এইটা প্রতিপালন করা সম্ভব না সরকারের পক্ষে, আমরা নতুন করে নিগোশিয়েট করব। আমার ধারণা সেই নিগোসিয়েশন হবে সামনের দিনে, এবং হয়তো এই বছরের ভেতরেই একটা নতুন করে চুক্তির ভিতরে সরকার যেতে চাবেন, এবং সেইটার সাথে আবার সম্পর্কিতভাবে কিন্তু অন্যান্য জায়গা থেকে যে আমরা ঋণ নেই, বিশ্ব ব্যাংক, এডিবির মতো জায়গাগুলো, সেইটার সাথে যুক্ততা থাকবে। সুতরাং সেই পথনকশাটা হয়তো এখন দেননি অর্থমন্ত্রী, কিন্তু এই প্রত্যাশাটা সামনের দিনে থাকবে যে তারা কিভাবে এগুলোকে বাস্তবায়ন করবেন। আপনার এই কথার সাথে আরেকটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই। বিভিন্ন ফোরাম থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে যে প্রক্রিয়াতে বাজেট দেয়া হয়, সরকার বাজেট তৈরি করে সেটা উপস্থাপন করছে, এই প্রক্রিয়ার সাথে আরেকটা বিষয় যুক্ত করার দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে। সেটা হচ্ছে যে রোড ম্যাপ, কোন খাতে কত যাবে, কোথা থেকে সেই আয়টা আসবে, এটার একটা পরিপূর্ণ একটা রোড ম্যাপ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই দাবিটাকে কিভাবে দেখছেন? এটা একেবারে আমি বলবো যে বাজেট মানে তৈরি করার প্রক্রিয়ার মধ্যে একটা বড় যেই দুর্বলতা বাংলাদেশের আছে, সেটা হলো যে এখানে এক নাম্বার হলো বেশ কিছু তৈরির প্রক্রিয়ার ভেতরেও এখনও যথেষ্ট সময় থাকে না। যেমন ধরেন আপনার বাজেটটা দেওয়া হলো আপনার 11 তারিখ, এটা 17-18 দিনের মধ্যে আসলে বাস্তবায়ন হয়ে যাবে। এখানে মূলত আমি দুটো বিল থাকে, তো একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, একটা ফাইন্যান্স বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিলে কোনো রকম পরিবর্তন আসলে হবে না, যেখান থেকে সব বরাদ্দ দেওয়া হয়। তো এর আগে হয় নাই, আমি প্রায় 2 দশক ধরে তো বাজেট বিশ্লেষণ করছি, কখনো হয় নাই, এইবারও হবে এরকম ভাবার কোনো কারণ নাই। সুতরাং কিন্তু বাজেট বাস্তবায়ন যখন হয় তখন কিন্তু আর ওইটারকে ধরে একেবারে খুব সুচারুভাবে পালন করা হয় তাও না। সুতরাং অবস্থার প্রেক্ষিতে কিন্তু সরকারের ভেতরে এটার চেঞ্জ আসে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই মানে বাজেট তৈরির প্রক্রিয়ার ভিতরে যে ডিটেইল ইনফরমেশনগুলো ইমিডিয়েটলি দেওয়ার দরকার ছিল সেগুলো অতখানি দেয় না। আমি খুব ছোট ছোট কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আপনার সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সেখানে ঠিক যারা সংসদ সদস্য আছেন তাদের কথাই বলি, যেহেতু যারা পাশ করছেন বাজেটটা, ঠিক কোন এলাকায় কতটুকু বরাদ্দ দিচ্ছেন এই তথ্য কিন্তু এখন পাওয়া যাবে না। আবার ধরেন আমরা যখন বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি খরচ কত হয়েছে ডিটেইলে যখন আসে, সেই ডিটেল খরচটা দেয় না। আমাদের দুটো ডকুমেন্ট ওনারা বাজেটের সাথে দেন, একটা ডিমান্ড ফর গ্র্যান্টস আর একটা কনসোলিডেটেড ফান্ড রিসিপ্টস। তো কনসোলিডেটেড ফান্ড রিসিপ্টসে কিন্তু কোন একেবারে ডিটেইলে কার কাছ থেকে কত টাকা আদায় করার লক্ষ্য আছে এইটা দেওয়া থাকে। এটা এই বছরের শুধু না, এটা আমি যখন থেকে বাজেট বিশ্লেষণ শুরু করছি তখন থেকেই পাচ্ছি। মুশকিলটা হলো আমরা যখন অন্তত যোগাযোগ করেছি বিভিন্ন সময় যে এই ডকুমেন্টটা কীভাবে তৈরি হয়, তখন আমরা দেখেছি যে যারা আদায়কারী সংস্থা আছে বা যারা এটার সাথে জড়িত তাদের সাথে যে খুব আলোচনা হয় তা না। তার অর্থ হলো যে আসলে এটা তৈরি করা হয় কিন্তু এটার ব্যবহারিক প্রায়োগিক যে জায়গাটা আছে এইটাকে খুব একটা গুরুত্বের সাথে বোধহয় দেখা হয় না। আবার ওখানে আদায় কত হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে ওইটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ সরকারকে উচিত হবে যে ব্যয়টা করছে সেটার একটা বিশ্লেষণ করে সেটার একটা ডিটেইলস দিয়ে, এবং তার পাশাপাশি আছে ওনাদের কাছে নাই তা না, কিন্তু ওনারা এটা প্রকাশ করেন না। এবং সেটা বাজেটের সাথে আগামী অর্থ বছর বা নতুন অর্থ বছরে আমি কোন কোন খাত থেকে কত আয় করব এবং কত ব্যয় করার চিন্তা করছি সেটা বাজেটের সাথে দিলে, একটু ডিটেইলে দিলে তখন এটার যেই জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সরকারের প্রতি যে কনফিডেন্সটা গ্রো করার সেইটার অনেক সম্ভাবনা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে খুবই গঠনমূলক আলোচনা করলেন। আবারও আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।